আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে। আপনাদের সাথে আছে আমি মজুমদার জুয়েল। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেই সব ব্যক্তিত্বের যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ। নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয়, অনুসরণীয়। সেই স্বনামধন্য সুখ্যাত জনদের উপসংহারের আলোচনায় আজ আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আবুল কাশেম ফজলুল হক, আপনাকে স্বাগত জানাই আজকের উপসংহারে এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। ধন্যবাদ। আপনার সঙ্গে আলোচনায় যাবার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারেন। দেখার জন্য টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে বা ঠিকানায় ব্রাউজ করতে পারেন। আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত আছেন, আপনাদেরকে আগেও বলেছি, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আমি আবারও আপনাকে স্বাগত জানাই। আমি আবুল কাশেম ফজলুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন একদম পরিষ্কার? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। জি, আপনার জন্মের শুরু থেকে, মানে জন্ম 1944 সালে যদি ধরি আমি, তার মানে ব্রিটিশ আমলে, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, তিনটা আমল মোটামুটি আপনি ব্রিটিশটা কম দেখলেও পাকিস্তান এবং পাকিস্তান আমলে বেড়ে ওঠা, বাংলাদেশ আমলে এখন পর্যন্ত দেখছেন। সমাজের এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেছেন বা দেখছেন? অনেক পরিবর্তন এই সময়ের মধ্যে হয়েছে। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশ আমলেরও 50 বছর পার হলো। এই সময়ের মধ্যে একটা কথা বলি, এখন আমরা যখন প্রথম লিখতে আরম্ভ করি তখন ফাউন্টেন পেন ছিল না, বল পয়েন্ট যেটা দিয়ে আজকে লিখি আমরা, এই বল পয়েন্টও ছিল না, দোয়াত কলম, ওই দিয়ে লেখা। সেখান থেকে আজকে অনেক অনেক উন্নত হয়েছে। টেলিভিশন ছিল না, রেডিও ছিল, কিন্তু রেডিওর আকার অনেক বড় ছিল এবং অত্যন্ত ব্যয়বহুল ছিল। ঘরে ইলেকট্রিসিটির লাইন থাকলে রেডিও ব্যবহার করা যেত। অনেক পরে 1960-এর দশকে এসে ট্রানজিস্টার রেডিও, যা টর্চ লাইটের ব্যাটারির মতো ব্যাটারি দিয়ে চালানো হয়। দেশে, বাংলাদেশের সময়তে রাস্তাঘাট, পাকা রাস্তা অনেক কম ছিল। ওই যে বাস, ট্রাক, ওই গাড়ি, প্রাইভেট যেগুলো হয়, অবকাঠামো এবং অবকাঠামো, বৈজ্ঞানিক উন্নয়নগুলো তো অনেক হয়েছে। পাশাপাশি সমাজের উন্নয়নের কথা, বা সমাজের অবনয়ন, বা উন্নয়ন বা অবনতি, কোনটা হয়েছে সমাজের প্রেক্ষাপটে আপনি কি দেখেন? সমাজটা আপনারা যা দেখেছিলেন ব্রিটিশ আমলটাই বলি এবং পাকিস্তান আমল বলি, বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে আজকের অবস্থান, কোন জায়গায় আছি আমরা? আমি যতটা লক্ষ্য করেছি তাতে দেখতে পাই, ব্রিটিশ আমল আমাদের পরাধীনতার আমল ছিল। ব্রিটিশ সরকার কাজ করেছে এই দেশেরই কিছু লোককে সঙ্গে নিয়ে, যারা তাদের সহযোগী ছিল। তো তাতে এক ধরনের সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা ইত্যাদি চলছিল। সেইটা তখনকার পরিস্থিতিতে আইনের শাসন একরকম ছিল। স্কুলের পাঠ্যপুস্তক, সিলেবাস, কারিকুলাম, এইগুলোও তখনকার বাস্তবতায় স্বাধীন বাংলাদেশের অবস্থার দিকে উন্নতই ছিল। দেশে ধনী লোকের সংখ্যা কম ছিল। রাজনীতিতে দেশের মানুষের অধিকার অত্যন্ত সীমাবদ্ধ ছিল, ইংরেজরা শাসন চালাতো। জমিদারি ব্যবস্থা ছিল এবং কৃষক জমিদারদের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল। কোথাও কোথাও কৃষক বিদ্রোহ হতো। ওইরকম একটা ব্যবস্থার মধ্যে পাকিস্তান আমলের শেষ পর্যায়ে আমরা ছিলাম। পাকিস্তান হয়েছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, স্বাধীনতার জন্য আন্দোলন অনেক হয়েছে, কিন্তু যাদের নেতৃত্বে পাকিস্তান হয়েছে তারা যে ব্রিটিশ শাসনের ঘোর বিরোধী ছিলেন, সংগ্রামী ছিলেন, তা নয়। জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী, এদেরকে নিয়ে
আলাদা আলাদাভাবে এই যে লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের গভর্নর জেনারেল, তার আগে ওয়াভেল ছিলেন গভর্নর জেনারেল, তারা প্রায় প্রতি মাসেই এদেরকে নিয়ে আলাদা আলাদা বৈঠক করতেন। গান্ধী, নেহেরু, জিন্না তিনজনের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করতেন এবং তাদের এই আলোচনার মধ্য দিয়েই পাকিস্তান এবং ভারত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এদেরকে নিয়ে পাকিস্তান যেভাবে চেয়েছিলেন জিন্না সাহেব, এই দেশ ভাগের সময়ে সীমানা ঠিক সেরকম হয়নি। আসলে মুসলিম মেজরিটি অঞ্চল পাকিস্তানে আসবে এই সিদ্ধান্ত ছিল, জি। কিন্তু মুর্শিদাবাদ জেলা এবং তার পার্শ্ববর্তী কিছু অঞ্চল এখনো মুসলিম জনসংখ্যা অনেক বেশি হিন্দু জনসংখ্যার তুলনায়। আসামের দিকে করিমগঞ্জ এবং আরো কিছু এলাকা মুসলিম মেজরিটি ছিল, সেই এলাকাগুলোও পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এর মধ্যে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে জি। ওই 1947 সালের 15ই আগস্ট। জি। সিন্ধু কিন্তু আবুল কাশেম ফজলুল হক, যেটা আপনি বললেন যে ব্রিটিশ আমলে বাংলাদেশের বা ভারতবর্ষের মানুষের মানে রাজনীতির সুযোগ ছিল না, পরাধীনতার বন্ধনে ছিলাম, এরপর আমরা পরাধীনতার বন্ধন থেকে একটা স্বাধীনতার স্বাদের জন্য আসলাম। সেখানেও আমরা বাংলাদেশি হিসেবে স্বাধীনতার খুব একটা স্বাধীনতা মানে ভোগ করিনি, যেটার প্রতিফলন হয়েছে 71-এ। কিন্তু যেটা আমি একটু জানতে চাই যে সেই যে সময়টায় যে পরাধীনতা শৃঙ্খল থেকে রাজনীতির মাধ্যমে দেশকে মুক্ত করা, মানুষের গণতন্ত্রকে জায়গায় ফিরিয়ে দেয়া, সেই জায়গাটায় আমরা আজকে 50 বছর পরে এসে কতটুকু উৎকর্ষিত লাভ করলাম নাকি পেছনের দিকে যাচ্ছি? কোনো কোনো দিক দিয়ে আমাদের অগ্রগতি হয়েছে, উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যেমন অর্থনৈতিক দিক দিয়ে দেখতে গেলে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি, উন্নতি হয়েছে। যে কোনো উপজেলা হেডকোয়ার্টারে গেলে এখন অনেক অফিস, সরকারি অফিস এবং ব্যবসা বাণিজ্যের কি বলে দোকানপাট, এটা সেটা ইত্যাদি হয়েছে। রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। বৈষয়িক দিক দিয়ে অবশ্যই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গত 15 বছরে অর্থনৈতিক উন্নতির গতি আরো বেড়েছে। যে প্রযুক্তির কল্যাণে উৎপাদন বেড়েছে, সম্পদ বেড়েছে এবং বাড়ছে, এই ক্ষেত্রে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় বেশি এগিয়েছে। কিন্তু আমরা যদি মনের দিক থেকে মানুষকে দেখি, তাহলে দেখব নৈতিক দিক দিয়ে স্বাধীন বাংলাদেশে মানুষ পতনশীল, অর্থাৎ নৈতিক চেতনা দুর্বল হয়েছে। ন্যায়, সত্য, সুন্দর, মনুষ্যত্ব এইগুলো একটু একটু করে ক্ষয় পেয়ে যাচ্ছে। এরকম একটা বাস্তবতার মধ্যে আমরা আছি। দেশের শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, এইগুলোকে উন্নত করা দরকার। শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে জিপিএ 5 পাওয়া অনেক ছাত্র বেশি হয়েছে, বিভিন্ন পরীক্ষায় পাশ করছে, ফলও ভালো করছে। কিন্তু যেমন শিক্ষা হলে মানুষের চিন্তা ভাবনা, মনুষ্যত্ব, নৈতিক চেতনা উন্নত হয়, সেরকম দিক দিয়ে বাংলাদেশ গত 50 বছরে পশ্চাৎগতি হচ্ছে, অগ্রগতি হচ্ছে না। এই যে আমরা এখন যে অবস্থার মধ্যে আছি, একদম সাম্প্রদায়িকতা বলা হচ্ছে। সাম্প্রদায়িকতা মানে এখানে হিন্দু মুসলমানের বিরোধ ছাড়া আর কি বুঝবো? এই দুর্গাপূজা নিয়ে যে ঘটনা ঘটছে, রাজনৈতিক দলগুলো, সরকার যেসব কথাবার্তা বলছেন, এটা তো আমরা যে জাতীয়ভাবে, সাংস্কৃতিক ভাবে পিছিয়ে যাচ্ছি তারই একটা প্রকৃষ্ট প্রমাণ। এগিয়ে গেলে তার মানে কি আপনি এটা বলবেন যে শিক্ষা ব্যবস্থার গলদটাকে বলবেন যে একটা শিক্ষা একটা জাতিকে, মানুষকে সমৃদ্ধ করে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা শিক্ষা ব্যবস্থাটা সেরকম করে গড়ে তুলতে পারিনি, সেটার ব্যর্থতাই কি আজকের এই অবস্থা? মানুষের মধ্যে মনুষ্যত্ব কমে যাচ্ছে, মানুষের মধ্যে শিক্ষার অভাবের কারণে এই কাজটা হচ্ছে কি? শিক্ষার অভাবের কারণে কিছুটা হচ্ছে, সম্পূর্ণটা শিক্ষার অভাবের কারণে হয়নি। এর মধ্যে রাজনীতির গুণ উন্নত হয়নি। গত 50 বছরে আমাদের রাজনীতির কোনো উন্নতি হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
কিন্তু স্বাধীন বাংলাদেশে 1972 সাল থেকে রাজনীতির বিষয়টি যদি আমরা পক্ষপাত মুক্ত দৃষ্টিতে বিচার করতে চাই, তাহলে দেখব যে ক্রমাগত রাজনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে গেছি। এখানে মুক্তিযুদ্ধের চেতনা কথাটা আমরা বলি, এই মুক্তিযুদ্ধের চেতনা থেকেও তো আমরা ক্রমাগত বিচ্যুত হয়ে যাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে একটা বড় ব্যাপার ছিল গণতন্ত্র, এবং গণতন্ত্র বলতে জনগণের শাসন ব্যবস্থা বোঝা যেত, এবং সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত পর্যায়ক্রমে উন্নতি করবে, এরকম ছিল। সেই দিক থেকে আমরা দেখি যে 1980-র দশকে এসে গণতন্ত্রের ধারণাকে উল্টে দেওয়া হয়েছে। গণতন্ত্র মানে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন, এবং গণতান্ত্রিক সরকার মানে নির্বাচিত সরকার, এরকম। এর সঙ্গে উন্নয়নের এবং সমস্ত রাষ্ট্র ব্যবস্থা, জাতীয় জীবনের, জনজীবনের সমস্যা সমাধানের যে বিষয়গুলো ছিল, এইগুলো রাজনীতি থেকে বাদ দেওয়া হলো। তো এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা রাজনৈতিকভাবে উন্নতি করিনি, অবনতির দিকে গেছে। এখন এটাকে আবুল কাশেম ফজল, এটাকে কি এভাবে একটু বলা যায় যে ধরেন মুক্তিযুদ্ধের পরে, বিশেষ করে 75 পরবর্তী সময়ে বিভিন্ন ইতিহাস আমরা পড়েছি, আমরা ছোটবেলা থেকে যখন পড়ে এসেছি, বিভিন্ন সময় বিভিন্ন ইতিহাস, স্বাধীনতার ঘোষণা বলি, জাতির পিতা বলি, বা যেভাবেই বলি, এবং এটার জন্যে যারা রাজনীতিবিদের পাশাপাশি যারা বুদ্ধিজীবী, যারা লিখেছেন, বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে প্রভাবান্বিত হয়ে ইতিহাস লিখেছেন, সেটিও কি কোনো দায়ী কোনোভাবে? অবশ্যই সেটিও দায়ী। যারা বুদ্ধিজীবী বলে পরিচিত, তাদের বৃহত্তম অংশই বঙ্গবন্ধুর সমর্থক ছিলেন, এবং বঙ্গবন্ধু যে বিপর্যয়ের মধ্যে পড়লেন বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে, এর পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। সাংবাদিকদের ভিতর থেকে কেউ কেউ স্বাধীন চেতা ছিলেন, স্বাধীনভাবে লেখার, কিন্তু তাদের সংখ্যা খুব কম। বেশিরভাগই তো একরকম তোষামোদকারী হয়ে গেছিলেন। বঙ্গবন্ধু এই ব্যাপারটা কতখানি সমাধান করতে পেরেছেন, সেই প্রশ্ন আছে, অনুসন্ধান করে দেখতে হলে পক্ষপাত মুক্ত মন নিয়ে দেখতে হবে। এই কথা অবশ্যই ঠিক যে বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমাদের মধ্যে জাতীয় চেতনা ঘনীভূত হয়েছে। তারপরে মুক্তিযুদ্ধ আসছে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে অনুপস্থিত ছিলেন, তিনি পাকিস্তানে বন্দি দশায় চলে গেছিলেন, কিন্তু আওয়ামী লীগের নেতারাই এই নতুন সরকার গঠন করে মুজিবনগরে 17 এপ্রিল 1971 সরকার ঘোষণা করে এই 9 মাসের যুদ্ধ পরিচালনা করেছিলেন। যুদ্ধ কেবল মুক্তিযোদ্ধারা করতে পারতেন না, যুদ্ধের পেছনে রাজনীতি ছিল এবং একটা সরকার ছিল। সেই সরকারকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের আলোচনা এখন হয়ে থাকে, এটা ভুল। অবশ্যই তাজউদ্দিন সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার, তার ভূমিকাকেও মুক্তিযুদ্ধের প্রক্রিয়ার মধ্যে দেখতে হবে যথোচিত গুরুত্বে। তো এইভাবে আমরা এগোচ্ছি। এখন রাজনৈতিক দিক দিয়ে বঙ্গবন্ধুর শাসনকাল 3.5 বছর, এর মধ্যে খন্দকার মুস্তাক হোসেন, তিনি 2.5 মাস 3 মাস ছিলেন, তারপরে ক্ষমতায় আসছেন জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে খালেদা জিয়া, তারপর শেখ হাসিনা, আবার খালেদা জিয়া, তারপরে গত 13 বছর ধরে একটানা শেখ হাসিনার শাসনকাল। এই যে সরকারের পরিবর্তন, এর ফলে বড় পরিবর্তন হয়েছে বঙ্গবন্ধু থেকে পরবর্তীকালে। আর অন্য পরিবর্তনগুলো খুব বড় না। শেখ হাসিনা যখন নেতৃত্বে এসেছেন, ক্ষমতায় এসেছেন, তখন মুক্তিযুদ্ধের পক্ষশক্তি, মুক্তিযুদ্ধের চেতনা কথাটা অনেক বড় করে বলা হচ্ছে। আমরা সাধারণ মানুষও সেটাকে বড় করে উপলব্ধি করছি। তবে জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে সকলেই যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা ভুলে গিয়েছিলাম তা না, অনেকে ভুলে গিয়েছেন। আজকের দিনেও মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলেন, মুক্তিযুদ্ধের ঘটনাবলীকে অনেক বড় করে যারা উপস্থাপন করেন, তাদের অনেকেই নিজেদের স্বার্থ হাসিলের জন্য এটা করেন, এবং অনেক কথা বলা হয় যেগুলো ঠিক ঐতিহাসিক বিচারে ঠিক না। তো যাই হোক, রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আলোচনা করতে গেলে অনেক
বেশি সময় দরকার। অবশ্যই আমাদের উপলব্ধি করতে হবে যে রাজনৈতিক অবস্থা উন্নত করতে হলে গণতন্ত্রের ধারণাকে পুনর্গঠিত করতে হবে। জি, কেবল নির্বাচনের সীমাবদ্ধ না, উন্নয়নের, সীমাবদ্ধ সাংস্কৃতিক না। উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন সবগুলোকে বিবেচনায় একসাথে করে উন্নতির কাজগুলো দিকে করতে হবে। আমাদের যেতে হবে। আপনি যেটা মানে মাঝখানে বলেছিলেন যে এই যে আমরা রাজনীতির ক্ষেত্রে যে পরিবর্তন, সমাজের মধ্যে যে অসাম্প্রদায়িকতার যে চেতনা তৈরি হয়েছিল, অসাম্প্রদায়িকতা, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে একটি জায়গায় কিন্তু উপনীত হয়েছিলাম। এই সাম্প্রদায়িক কিছু কিছু ঘটনা অসাম্প্রদায়িক বাংলাদেশকে নানাভাবে কলুষিত করছে। এই জায়গাটাতে আসতে চাই, একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে শুনবো। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন ধর্মটা ভর করলো, মানে ধর্ম নিয়ে যখন রাজনীতি করা শুরু হলো, সে কারণেই কি এখানটায় এই অসাম্প্রদায়িক চেতনা থেকে আমরা আস্তে আস্তে বিচ্যুত হওয়া শুরু করলাম, নাকি অন্য কোনো বিষয় আছে? একটা বিরতি নিয়ে ফিরছি। আবুল কাশেম ফজলুল হক আপনার কাছে থাকবেন আমাদের সঙ্গে অবশ্যই। দর্শক, উপসংহারে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত আছেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনাকে আবারও স্বাগত। মানে আমি যে প্রশ্নটি করে রেখেছিলাম বিরতিতে যাওয়ার আগে, নিশ্চয়ই আপনার মনে আছে, একটু যদি শুনি আপনার কাছ থেকে। এই যে নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, মানে যে প্রশ্নটা আমাদের সামনে এসেছিল সেটা হলো যে আমরা তো ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে গণতন্ত্রের পথে যাব, এরকম ছিল মুক্তিযুদ্ধের আগে থেকেই এবং মুক্তিযুদ্ধকালেও আমাদের চিন্তার ধারা। কিন্তু স্বাধীন বাংলাদেশে এবার দুর্গাপূজা নিয়ে যে ঘটনা ঘটলো এবং এই ঘটনা সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং যারা বিশিষ্ট নাগরিক বলে আত্মপরিচয় দেন, তারা যেসব কথাবার্তা বলছেন, তা থেকে উপসংহার এই দাঁড়ায় যে আমরা তো গত 50 বছরের মধ্যে সাংস্কৃতিক দিক দিয়ে এগোতে পারিনি। আমরা পিছিয়ে পড়ছি এবং আমাদের যাত্রা পেছনের দিকে। সেই জন্য ব্রিটিশ আমলে যে সাম্প্রদায়িকতা ছিল, সেই সাম্প্রদায়িকতা যেন আবার নতুন করে জেগে উঠছে। এই ব্যাপারে আমাদের সতর্কতা দরকার, আর ইতিহাস থেকে শিক্ষাও নেওয়া দরকার। একটা কথা এই যে বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ ঘোষণা করা হয়েছিল মুজিবনগর থেকে, মুজিবনগর সরকার 1971 মুক্তিযুদ্ধের সময়। তাতে 3টা বিষয় ছিল: গণতন্ত্র, সমাজতন্ত্র এবং সেকুলারিজম, অর্থাৎ পার্থিব আদর্শ, ইহজাগতিক আদর্শ। সেকুলারিজম বলতে পরকাল, মৃত্যু পরবর্তী জীবন, বেহেশত, দোজখ, কিয়ামত, এই ধরনের বিষয় যেগুলো বিজ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে বোঝা যায় না, পাওয়া যায়, এই ধরনের বিষয় পরিহার করে জীবনযাত্রার জন্য যে নীতি, যে আদর্শ দরকার, সেটা অবলম্বন করে আমরা চলব। এবং এই জীবনযাত্রা সম্পর্কে, সম্মিলিত জীবনযাত্রা সম্পর্কে প্রত্যেক ধর্মেই অনেক কথা, অভিজ্ঞতা আছে। সেইগুলো আমরা মানে ইতিহাসের অভিজ্ঞতা হিসেবে বিবেচনায় ধরব, পারলৌকিক বিষয়গুলো পরিহার করব এবং মানুষের তৈরি আইনের দ্বারা আমাদের রাষ্ট্র চলবে, আমরা চলব। মানুষের তৈরি আইন ন্যাশনাল অ্যাসেম্বলিতে তৈরি হয়, আমাদেরও ন্যাশনাল অ্যাসেম্বলিতে তৈরি হবে। সেই আইন এবং বিধি অনুযায়ী আমরা চলবো। কোন ধর্মগ্রন্থের বিধিনিষেধ নিয়ে আমরা চলবো না। ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকবো, কারণ সভ্যতার বিকাশে এক সময় ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এখন বিজ্ঞান ভাবে বিকশিত হয়েছে, মানবিক অভিজ্ঞতা পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রে যেভাবে বিকশিত হয়েছে, এখন মানবীয় বুদ্ধি দিয়েই আমাদের চলতে হবে, কোন ধর্মগ্রন্থের নির্দেশ না। এইরকম একটা চেতনা আমাদের মধ্যে ছিল মুক্তিযুদ্ধের সময়, তারপরে। কিন্তু এই ধর্ম নিরপেক্ষতা ব্যাপারটা নিয়ে 1972 সাল থেকেই কিছু লোক নানান উগ্রতা প্রদর্শন করেছেন। যেমন বামপন্থী শিবির থেকে কেউ কেউ জোর গলায় বলেছেন এবং পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে যে নাস্তিক না হলে ধর্মনিরপেক্ষ হওয়া যায় না। এর ফলে যারা
ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় কিংবা যারা ধর্ম বিশ্বাসকে গুরুত্ব দেয় তারা অসন্তুষ্ট হলেন, ক্ষুব্ধ হলেন এবং ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে জনমত চলে যেতে থাকলো। বঙ্গবন্ধু বক্তৃতা দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বিভিন্ন জন নিজেদের ধর্ম নিজেরা পালন করবেন, তবে রাষ্ট্র বা সরকার কোন ধর্মের পক্ষে অথবা বিপক্ষে কোনো কাজ করবেন না, এইভাবে বঙ্গবন্ধু বোঝাতে চেষ্টা করেন। কিন্তু বাস্তবে যারা আওয়ামী লীগের বিরুদ্ধাবস্থানের লোক তারা অনেক রকমের উল্টাপাল্টা কথা বলে একটা ধর্মীয় বিতর্ক এবং ব্রিটিশ আমলে যে সাম্প্রদায়িকতা নিয়ে বিরোধ ছিল সেই বিরোধটাকে একটু একটু করে জাগিয়ে তুলছে। বিভিন্ন সরকার পরিবর্তিত হয়েছে। 1988 সনে ধর্ম নিরপেক্ষতার পরেই রাষ্ট্রধর্ম ইসলাম এই কথাটা বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়। এরশাদ সরকারের আমলে এটা করা হয়, কিন্তু সমাজে বাস্তবতা বদলে গিয়েছিল বলেই এরশাদ এটা করতে পেরেছিলেন এবং এটা করে তিনি ভালোই সমর্থন পেয়েছিলেন। কিন্তু এটা তো কোনো প্রগতিশীল ব্যাপার নয়, এটা পিছিয়ে যাওয়ার মতো ঘটনা। আজকে যে সাম্প্রদায়িকতা বলা হচ্ছে, দুর্গাপূজার সময় যারা কুমিল্লায়, নোয়াখালীতে, রাজপুর জেলার কোথাও কোথাও এবং আরো অনেক জায়গায় দুর্ঘটনা ঘটছে, দুর্গাপূজার মণ্ডপ আক্রান্ত হচ্ছে, কোথাও ভেঙে দিয়েছে, এই ধরনের ঘটনা এত বড় আকারে গত 50 বছরের মধ্যে কখনো হয়নি। ছোট ছোট ঘটনা ঘটেছে, দুর্গাপূজা উপলক্ষে কোনো একটা জায়গায় হয়তো কিছু একটা অঘটন ঘটালো, সরকার পুলিশ উদ্যোগী হয়ে সেটা থামিয়ে দিয়েছে, এরকম ঘটনা কিছু কিছু হয়েছে। আর ধর্ম ছাড়া আরো কোনো কোনো বিষয় নিয়ে এরকম বিতর্ক হয়েছে, সেই বিতর্কগুলো চেপে গেছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অগ্রসর হতে চেষ্টা করেছি এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করবার মতো লোক দেশে খুব কমই ছিল। জি, অধ্যাপক আবুল হাশেম ফজলুল, আপনি যেটা বললেন যে এই যে ধর্মনিরপেক্ষতা যখন বঙ্গবন্ধু সংবিধানে সন্নিবেশিত করলেন তখন থেকেই এটার বিরোধিতা শুরু হয়েছিল, আপনার কথা থেকে যেটুকু পরিষ্কার হলো, এবং সেটার চূড়ান্ত রূপ পেলে হচ্ছে এরশাদ আমলে 88 সালে এসে। এরপরে আওয়ামী লীগ 13 বছর ধরে ক্ষমতা আছে টানে, এর আগে মাঝখানে আবার 5 বছরও ছিল, এবং আওয়ামী লীগের মধ্য থেকে বহু মানুষ 72-এর সংবিধানে ফিরে যাওয়ার জন্য একটা দাবি আছে, এখনো আছে, তখনও ছিল। আপনার কি মনে হয় 72-এর সংবিধানের মতো যদি আবারও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এটা উল্লেখিত হয়, তাহলে কি এই হানাহানি, এই অসাম্প্রদায়িক অবস্থাটা, মানে সাম্প্রদায়িক অবস্থাটার কোনো উন্নতি হবে? কারণ আপনি যেটা বলেছেন যে 72-এ বঙ্গবন্ধু সেই সময়েই এটার বিরোধিতা ছিল, এখন তো বিরোধিতা আরো বড় হতে পারে। তো এখন অনেকেই বলেন যে 72-এর সংবিধানে আমরা আগে ফিরে যাব। এটা ঠিক কথা যে সংবিধানের ৫৫ সংশোধনের দ্বারা 72-এর সংবিধানের অনেক বিষয় বাংলাদেশের সংবিধানে আবার পুনরুজ্জীবিত হয়েছে, আছে। এর মধ্যে কেউ কেউ দাবি করছেন যে রাষ্ট্রধর্ম ইসলাম কথাটা সংবিধান থেকে বাদ দেওয়া হোক, এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে কোন কোন পক্ষ দাঁড়াচ্ছে যে না, বাদ দেওয়া চলবে না, রাষ্ট্রধর্ম ইসলামই রাখতে হবে ইত্যাদি, এবং ধর্মকে আরো গুরুত্ব দিতে হবে। এই বিতর্কের মীমাংসার জন্য যে একটা মানে যুক্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, সেইটা গত 50 বছরে বাংলাদেশে আদৌ হয়নি। গণতান্ত্রিক পথে ধীরে ধীরে অগ্রগতি সাধন না করলে শুধু ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করব এই কথা কার্যকর হতে পারে না। জি, অবশ্যই। আমি একদম ধর্ম নিরপেক্ষতা কেন সেটা আমাদের বুঝতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য, এই কথাগুলো আমাদের সংবিধানে আছে। সমাজতন্ত্রের কথা সংবিধানের বেশ কয়েক পৃষ্ঠা জুড়ে আছে, গণতন্ত্রের কথা তার চেয়ে কিছু কম পৃষ্ঠায় আছে। কিন্তু বাংলাদেশে এই গত 50 বছরে যে জাতীয় সংসদগুলো গঠিত হয়েছে তার মধ্যে সমাজতন্ত্রের সমর্থক কয়জন সদস্য পার্লামেন্টে এসেছেন খোঁজ করতে গেলে দেখা যাবে যে সর্বসাকুল্যে 8-10 জন না এই 50 বছরের মধ্যে। কাজে যেখানে ওই
সমাজতন্ত্রের পক্ষে লোক নাই, এবং সমাজতন্ত্র নিয়ে লেখকদের মধ্যেও তেমন কোনো আলোচনা নাই। একজন দুজন আছেন যারা মার্ক্সবাদের কথা বলেন। এই বাস্তবতার মধ্যে বাস্তবতা স্টাডি করে আমাদের চিন্তা ইত্যাদি পুনর্গঠিত করা উচিত। তো বাস্তবে আমরা দেখছি যে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার কথা বলছেন অনেকে, আর রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার কথা বলছেন অনেকে। এই জায়গায় একটিকে বাদ দিয়ে অন্যটিকে প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হওয়া যাবে না। যদি না গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি হয়, যদি না সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি হয়, যদি না মানুষের মধ্যে মননে, মানুষের মাথার মধ্যে যে জিনিসটা প্রথিত না হয়, তাহলে শুধুমাত্র রাষ্ট্রধর্ম রেখেই কি লাভ হবে বা বাদ দিয়ে বা কি লাভ হবে, সেটাই আপনি ফোকাস করতে যাচ্ছেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক একটু থাকবেন আমাদের সঙ্গে, আরো একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরে এসে আবারও কথা বলবো আপনার সঙ্গে। দর্শক, উপসংহার এই পর্যায়ে নিচ্ছে, আরো সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আমাদের সাথে সরাসরি অনলাইনে যুক্ত আছেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, দেশের যে জঙ্গিবাদের আস্ফালন, সেই আস্ফালনটাকে আপনি এই ধর্মভিত্তিক রাজনীতির উত্থানকে দায়ী করবেন, রাজনৈতিক সমীকরণকে দায়ী করবেন, নাকি অন্য কিছুকে দায়ী করবেন? এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আসলে এই ব্যাপারটা যে ধর্মীয় শক্তির উত্থান, মৌলবাদী শক্তির উত্থান, এটা পৃথিবীর প্রায় সব দেশেই চলছে। বাংলাদেশের অবস্থাটা বাংলাদেশের ইতিহাসের দিক থেকে দেখতে হবে। আমাদের বঙ্গবন্ধুর পরবর্তী যে সময়টা ব্যাপার কিছু, এই সময়ে দরকার ছিল জাতীয় জীবনে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়া, এবং গণতন্ত্রের পথে অগ্রগতি স্বতঃস্ফূর্তভাবে হয় না। তার জন্য যারা নেতৃত্ব দেন তাদের চিন্তা ভাবনা দরকার হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উপযোগী রাজনৈতিক দল গড়ে তুলতে হয়। কেবল বক্তৃতা দিয়ে আহ্বান করে রাজনৈতিক দল হয় না। ভালো রাজনৈতিক দল করতে গেলে তার নিচের স্তর থেকে সকল স্তরে অনেক চিন্তা ভাবনা, আলোচনা, সমালোচনা, আত্মগঠন, এগুলো দরকার হয়। তারপরে রাষ্ট্র গঠন, সমাজ গঠন, রাষ্ট্র ব্যবস্থার অঙ্গ পর্যন্ত গড়ে তোলা। তো আমাদের দেশে এই গণতন্ত্রের পথে অগ্রগতি হয়। দুই, এই সময়ে 1980-র দশকের প্রথম দিক থেকেই মৌলবাদ বিরোধী আন্দোলন বলে একটা আন্দোলন পরিচালিত হয়েছে। বামপন্থী দলগুলো এবং আওয়ামী লীগ এই আন্দোলনের মধ্যে যুক্ত ছিল। এই মৌলবাদ বিরোধী আন্দোলনের মধ্যে অনেকে খুব উগ্রভাবে কথা বলেছেন, এবং তাদের কথাবার্তার দ্বারা সাধারণ মানুষের ধর্মবোধ আহত হয়েছে। যারা খুব প্রভাবশালী বুদ্ধিজীবী ছিলেন তারাও এই ধরনের কাজ করেছেন, যা সাধারণ মানুষের ধর্মবোধকে আঘাত করে। এর ফলে আমরা বাস্তবে দেখলাম যে ধর্মীয় শক্তি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে একেবারেই দুর্বল হয়ে গিয়েছিল, পরাজিত হয়েছিল, তাদের নতুন ভাবে মাথা তুলবার সূচনা। মৌলবাদ বিরোধী প্রচার প্রচারণা যত বেশি হয়েছে, ধর্মীয় শক্তির উত্থান তত বেশি হয়েছে। যারা আমরা মৌলবাদ বিরোধী বাস্তবতা চেয়েছি, তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বলতে গেলে কিছুই করতে পারেনি। যদি বইপত্র লেখা হতো, পত্র পত্রিকায় গণতন্ত্রকে ব্যাখ্যা বিশ্লেষণ করা, গণতন্ত্র হলে জনজীবনের এই উন্নতি হবে, বাংলাদেশের রাষ্ট্র জনগণের রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, এই ধরনের নানান কিছু আলোচনা, সমালোচনা, তত্ত্ব বিতর্ক দরকার। এর মধ্যে আওয়ামী লীগ অগ্রসর হয়নি। বুদ্ধিজীবী তো প্রায় সবই আওয়ামী লীগের দিকে। সেই বুদ্ধিজীবীরাও অগ্রসর হননি গণতন্ত্রকে সফল করার জন্য কি করা দরকার এটা বলতে। তারপরে বিএনপি আছে, বিএনপি ভিন্ন ধারায় বলছে, এবং বিএনপির মধ্যে প্রকৃতপক্ষে রাজনৈতিক চিন্তা খুব কমই আছে। শাসন করতে যাব আমরা, সরকার উৎখাত করতে যাব, এটাই তো রাজনৈতিক বক্তব্য না, রাজনৈতিক চিন্তা না।
রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রকে জনগণের জন্য মঙ্গলকর করে তোলার জন্য পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা ভালো অবস্থানে আছে, এই ধারণা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করা, এরকম নানান ব্যবহার, এইগুলোতে অগ্রসর একেবারে হয়। শেখ হাসিনা যে দ্বিতীয়বার তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন, তখন কিছুটা চেষ্টা তার সেরকম ছিল, এবং তার চেষ্টা অর্থনৈতিক উন্নয়নের দিকে সফল হয়েছে, তার চিন্তা চেষ্টা। কিন্তু রাজনৈতিক দিক দিয়ে, সংস্কৃতির দিক দিয়ে শেখ হাসিনাও তো তেমন কোনো চিন্তার পরিচয় দিতে পারেননি। আওয়ামী লীগ দলটাও সেইভাবে গড়ে ওঠেনি। আওয়ামী লীগ দলের দলীয় বৈশিষ্ট্য গণতান্ত্রিক নয়, বিএনপি দলের দলীয় বৈশিষ্ট্য গণতান্ত্রিক নয়, জাতীয় পার্টির বৈশিষ্ট্য গণতান্ত্রিক নয়। এইগুলোর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সম্ভাবনাময়। আমরা চাই আওয়ামী লীগ এই অভাবগুলি পূর্ণ করে অগ্রসর হোক। অভাবগুলো পূর্ণ করার সুযোগ অন্য দলগুলোরও আছে। শুধুমাত্র দল নয়, আবুল কাশেম ফজলুল হক, শুধুমাত্র কি দলের মধ্যে এই গণতান্ত্রিক চর্চা বা সমাজতন্ত্রের চর্চা বা সাংস্কৃতিক চর্চা, যা মননের মধ্যে যদি সাংস্কৃতিক চর্চাটা না ঢোকানো যায় জাতিকে, তাহলে সামনের দিকে এগোনো কিভাবে সম্ভব? আপনি সাহিত্যের শিক্ষক হিসেবে, সাহিত্যের ছাত্র হিসেবে আপনার কাছে জানতে চাই, যে অবস্থা মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে নাটক, গান, বিভিন্ন ক্ষেত্রে যে সাংস্কৃতিক আন্দোলন হয়েছে, সেটা অনেকখানি স্থিমিত বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই অনেকখানি স্থিমিত। সাংস্কৃতিক সংগঠন বলতে যা বোঝায়, সেরকম সংগঠন এখন বাংলাদেশে নেই। এখন সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, এবং আমরা আগে রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক আন্দোলন বলতে যা বোঝাতাম, সেরকম সংগঠন এখন খুঁজে পাওয়া যায় না। এই জায়গায় যারা সিভিল সোসাইটি অর্গানাইজেশন করছেন, এনজিও করছেন, বিদেশি টাকা এইসব কাজের জন্য দেওয়া হচ্ছে। যারা বিদেশ থেকে ফান্ড নিয়ে এই কাজগুলো করছেন, তারা তো টাকা যারা দিচ্ছে তাদের শর্তের মধ্যে বন্দী। এই সব কারণে এই সাংস্কৃতিক আন্দোলনের ধারাটা এগোচ্ছে না, কেমন যেন একটা আবর্তের মধ্যে রয়ে গেছে। আর রাজনৈতিক দল দরকার। আধুনিক যুগে রাজনৈতিক দল দিয়ে সরকার গঠিত হয়। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, যে জায়গাতেই দেখি, অস্ট্রেলিয়া, রাজনৈতিক দল দিয়ে সরকার গঠিত হয়। ইরান একটা ইসলামিক রাষ্ট্র, কিন্তু ইরানেও তো রাজনৈতিক দল দিয়ে সরকার গঠিত হয়, সেখানেও সরকারি দল, অপোজিশন ইত্যাদি আছে। নেপাল এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা দিয়েছে। নেপাল ছিল হিন্দু রাষ্ট্র, হিন্দুইজম তাদের আদর্শ ছিল। হিন্দু রাষ্ট্র থাকাকালেও নেপালে কিন্তু রাজনৈতিক দল দিয়ে সরকার গঠিত হয়েছে। আমরা চীনের কথা বললেও দেখবো যে কমিউনিস্ট পার্টির দ্বারা সরকার চলছে, সেখানে এক পার্টি সিস্টেম। রাশিয়াতে এখন বহুদলীয় হচ্ছে, কিন্তু হলেও পুতিন নেতৃত্ব দিচ্ছেন যেটাতে, সেটা অনেক বেশি শক্তিশালী। ভিয়েতনামে কিংবা কিউবায় নানা পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক দল বাদ দিয়ে আধুনিক রাষ্ট্র হয় না। আর গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য দলকে তৈরি হয়ে গণতন্ত্রের জন্য ক্ষমতায় আসতে হবে, তাহলে কিছু করতে পারে। আমেরিকার কথা যদি বলি, রাজনৈতিক দল দিয়ে চলছে, এবং আমেরিকার রাজনীতি অনেকটা ক্ষয় পেয়ে গেছে। তার ফলে গত 20 বছরের রাজনীতি যদি আমরা দেখি, আমেরিকার রাজনীতি কোন দেশের জন্য আদর্শ হতে পারে না। মূল কথা হচ্ছে, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনার কথা সূত্র ধরে যতটুকু বুঝতে পেরেছে, যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এখনকার রাজনৈতিক দলগুলো, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করছে, গণতন্ত্র চর্চা করে, গণতন্ত্র শিখে ক্ষমতার জন্যে রাজনীতিতে আসছে না। সরাসরি ক্ষমতাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। সেটা যদি হয়, তাহলে সমাজে সেরকম ভাবে আসলে পরিবর্তন আসবে না, আপনি যেটা বলতে চেয়েছেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। এই রাতের বেলা আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো, আমার শরীরটা বেশি ভালো না, তবু আপনাদের কথায় ধন্যবাদ, আপনাকে অনেক ভালোই লাগছে। ধন্যবাদ। উপসংহারে দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।